সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। শুরু করতে যাচ্ছি এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটি টপিক, যার নাম বস্তুর উপর তাপের প্রভাব। এই অধ্যায়ের টপিকগুলোকে আমি তিনটি ভাগে এবং তিনটি ভিডিওতে ধারণ করেছি। যে ভিডিওগুলো আমি সম্পূর্ণ তথ্য এবং সকল ধরনের প্রশ্ন এমন কিছু প্রশ্ন দিয়ে সাজিয়েছি। আশা করি এগুলো দিয়ে আপনারা খুবই লাভবান হবেন। প্রথম যে বিষয়টা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা এবং সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্ক এবং এর কিছু উদাহরণ এবং প্রশ্ন সূচি, সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে তাপ ও তাপমাত্রা। তাপ তাপ এক ধরনের শক্তি, আমরা সবাই জানি। কোনো বস্তুকে তাপ প্রদান করলে সেই বস্তুর মধ্যকার যে কণা, সেই কণাগুলো সাধারণত ছোটাছুটি করতে থাকে এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের মেকানিজম হয়। সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রাথমিক দিক থেকে আমরা তাপ এবং তাপমাত্রা এই দুইটি কনসেপ্ট একেবারে ক্লিয়ার হতে চাই, কারণ বেসমেন্টাল জিনিসগুলো যদি, বেসিক জিনিসগুলো যদি আপনার ক্লিয়ার না থাকে, তাহলে পরবর্তী যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো সলভ করতে সমস্যার সম্মুখীন হতে পারেন। ফিজিক্যাল টার্মগুলো করার চেয়ে বোঝা জিনিসটা খুবই দরকারি, কেননা অনেক সময় আপনার সূত্র মনে থাকলেও ফিজিক্যাল টার্মগুলো না বোঝার কারণে প্রশ্ন ভুল করে আসে অনেকেই। সেই জন্য যে ফিজিক্যাল টার্মগুলো, সেই জিনিসগুলো বোঝা খুবই জরুরি। প্রথম হচ্ছে তাপ। তাপ জিনিসটা কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। তাপ প্রবাহে তাপের পরিমাণ এর উপর নির্ভর করে না। তাপের যে প্রবাহ, এটা তাপের পরিমাণের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। যদি এটা এখানে যেভাবে সাজানো আছে, এটাকে যদি পার্থক্য আকারে বলে, তাহলে একটা এই পাশে একটা এই পাশে নিয়ে আমরা পার্থক্যটা সাজাতে পারি। এভাবেই আমি এখানে নোট করে দিয়েছি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। অন্যদিকে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ কোনো বস্তু যদি তাপীয় সংস্পর্শে আনা হয়, এটি তাপ গ্রহণ করবে না ত্যাগ করবে তা নির্ধারণ করে। মূলত তাপ এক প্রকার শক্তি, আমরা জানি। যেমন সূর্যের তাপ আছে, সূর্যের তাপ দিয়ে আমরা কি পাই? আলো পাই, তাই না? তারপরে আমাদের যে বৈদ্যুতিক ভাল্ব আছে, বৈদ্যুতিক ভাল্বের ভিতরে যে টাংস্টান ধাতু থাকে, সেই রোদটাকে আমরা ব্যবহার করি এবং রোদের মাধ্যমে সেখানে কি তাপ শক্তি উৎপন্ন হয়। এই তাপের ফলে যে ওই বস্তুটা যত তাপ হবে তত সেখান থেকে আলো উৎপন্ন হবে। এবং তাপ হচ্ছে আলো তৈরি করার এক ধরনের প্রাথমিক নিয়ামক। কোনো বস্তু তাপের সংস্পর্শে না আসলে এবং তাপপ্রাপ্ত না হলে সেখান থেকে আলো পাওয়া যায় না। তাপ এক প্রকার শক্তি, যেমন বায়ু এক প্রকার শক্তি, বিদ্যুৎ এক প্রকার শক্তি, তেমনি তাপও এক প্রকার শক্তি এবং এটা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জাগায়। অন্যদিকে তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা বলতে কি বোঝায়? যেমন একটা থার্মোমিটারে যে তাপমাত্রা, নর্মালি যে টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে আমরা যদি কোনো সেই টেম্পারেচার বিশিষ্ট তাপমাত্রাকে যদি কোনো জ্বর দ্বারা ইনফেক্টেড ব্যক্তির শরীরে স্পর্শ করে, তখন কি হয়? সেটা তাপ গ্রহণ করবে না তাপ ত্যাগ করবে? অবশ্যই তাপ গ্রহণ করবে। সেখান থেকে আমরা ওই ব্যক্তির শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারি, ঠিক আছে? এবং যদি কোনো গরম গোলককে যদি একটা ঠান্ডা পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয়, তখন সেই গোলক থেকে পানি কি তাপ গ্রহণ করবে না বর্জন করবে? অবশ্যই পানি তাপ গ্রহণ করবে। এখানে দুইটা বস্তুর তাপমাত্রা আলাদা আলাদা এবং এই যে নর্মাল অবস্থা থেকে কোন বস্তু তাপ গ্রহণ করছে, কোন বস্তু তাপ ত্যাগ করছে, এই যে আমরা এটাকে যে কী করি, আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে যে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ
কোনো বস্তু যদি তাপীয় সংস্পর্শে আনা হয় এটি তাপ গ্রহণ করবে না ত্যাগ করবে এটাকে নির্ধারণ করে। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি পানি ধরা যাক পানির স্ফুটনাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত হওয়ার পরে কিন্তু পানি আর তাপ গ্রহণ করে না, সে বাষ্প হতে থাকে। এর নিচে যদি আমি তাপ 500 ডিগ্রিও বাড়াই দেয় তারপরেও সে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে আর গ্রহণ করবে না, সে 100 ডিগ্রি পরে বাষ্প হয়ে যাবে। তাহলে তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। অর্থাৎ সে 100 ডিগ্রি সেন্টিগ্রেড নেওয়ার পরে সে আর তাপ নিবে না, ওই 100 ডিগ্রি পরে সে বাষ্প হতে থাকবে। তাহলে তাপের পরিমাণ আমি যদি চুল্লির তাপের পরিমাণ যতই বাড়াই না কেন সে 100 ডিগ্রির বেশি আর গ্রহণ করবে না। তাপের প্রবাহ তাপের পরিমাণের উপর নির্ভর করে না। অন্যদিকে তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার উপর নির্ভর করে কেমন? আমরা যে বলছি যে একটা থার্মোমিটারে টেম্পারেচার নর্মালি যদি 98 ডিগ্রি হয় তখন বা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি ফারেনহাইট হয়। এখন সেটাকে যদি কোনো ইনফেক্টেড বা জ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে আমরা সংস্পর্শে নিয়ে আসি, তখন সে কী করবে? তাপ গ্রহণ করবে নাকি তাপ ত্যাগ করবে? এই যে পারদ কি তাপ গ্রহণ করবে নাকি তাপ ত্যাগ করবে? অবশ্যই পারদ তাপ গ্রহণ করবে এবং সেটা কি গলে যাবে। তাহলে তাপের প্রভাব তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। এখন ওই ব্যক্তির শরীরে ধরো 103 ডিগ্রি সেন্টিগ্রেড 103 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ, মানে 103 ডিগ্রি ফারেনহাইট তাপ আছে। এখন সে অবশ্যই সেখান থেকে কী করছে যে পারদ তাপ গ্রহণ করছে, তাই না? তাহলে দুই জায়গার টেম্পারেচার আলাদা আলাদা এবং তাপমাত্রা আলাদা আলাদা। তাহলে কি যে ওই আক্রান্ত ব্যক্তির শরীর থেকে তাপ গ্রহণ করছে কে? পারদ, এবং সেই অনুযায়ী যে পারদটা গলে গেছে, যতটুকু গলেছে ততটুকু রিডিং দিছে, ঠিক আছে? তাহলে তাপের প্রবাহ তাপমাত্রার উপর নির্ভর করে। দুইটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। দুইটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। অন্যদিকে দুইটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। দুইটি বস্তুর তাপের পরিমাণ এক হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে, আবার দুইটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাপের পরিমাণ ভিন্ন হতে পারে। চুল্লি এবং পানির কথা যেটা বললাম একই রকমের এক্ষেত্রেও, ঠিক আছে? তাপমাত্রা আলাদা আলাদা হতে পারে এবং তাপের পরিমাণও আলাদা আলাদা হতে পারে। তাপ পরিমাপের একক জুল আর তাপমাত্রা পরিমাপের একক ক্যালভিন। তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে ক্যালভিন। চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই জিনিসটা নোট করে নিতে পারেন। আমার এখানে এই খাতাটা যদি যতটুকু পড়াবো ততটুকু যদি কেউ নোট করে রাখে, মানে ভবিষ্যতে কোনো জায়গায় আটকানোর সম্ভাবনা হয়তো বা নেই, কারণ ক্লাস 9-10-এ যতটুকু আসবে ততটুকু আমি এখানে সম্পূর্ণরূপে আলোচনা করার চেষ্টা করছি। সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, এই তিনটের মধ্যে সম্পর্ক বোঝার আগে আমাদের বুঝতে হবে স্থিরাঙ্ক জিনিসটা। স্থিরাঙ্ক কি? স্থিরাঙ্ক হচ্ছে তাপমাত্রার স্কেল তৈরি করার জন্য দুইটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির করে নেওয়ার একটা পদ্ধতি। অর্থাৎ আমি যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে চাই তাহলে এর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, একটা নিম্ন স্থিরাঙ্ক। আচ্ছা, এখান থেকে আগে আমরা সংজ্ঞাটা পড়ি। তাপমাত্রা স্কেল তৈরি করার জন্য দুইটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির করে নেওয়া হয়, এই তাপমাত্রা দুইটিকে বলা হয় স্থিরাঙ্ক। তাহলে তাপমাত্রার স্কেল আমরা জানি তিনটা আছে, একটা সেলসিয়াস, একটা ফারেনহাইট, একটা কেলভিন। এই যে স্কেলগুলো কীভাবে নির্ধারণ করা হয়েছে, এর জন্য দুইটা নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির করে নেওয়া হয়, এবং এটাকে বলে একটাকে বলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটাকে বলে নিম্ন স্থিরাঙ্ক। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের ক্ষেত্রে প্রত্যেকটার আলাদা আলাদা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আছে এবং নিম্ন স্থিরাঙ্ক আছে। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হতো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে 373.15 কেলভিন এবং নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন। এই কয়েকটা জিনিস আমার মুখস্থ করতে হবে। এই কয়েকটা জিনিস আমি মুখস্থ করতে পারলে এটা নর্মালি পড়তে হয়ে যাবে। যখন সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে 212/32, আর কেলভিন স্কেলে 373.15 আর 273.15। এটার ব্যবধান হচ্ছে 100, এটার ব্যবধান হচ্ছে 100, আর এটার ব্যবধান হচ্ছে 180। এখন এই
এই জিনিসটা দিয়ে আমরা আছে যে এখানে এই সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিনের ভিতরে যে সম্পর্ক, সেই সম্পর্কটা দেখব এবং এখান থেকে একটা সূত্র প্রতিপাদন করব। তাহলে আমাদের সূত্রের যে সম্পর্ক স্থাপন করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে যে সেলসিয়াস, টেম্পারেচার সেলসিয়াস মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, আর নিচে হবে দুইটা স্থিরাঙ্কের পার্থক্য, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এখানে ক্যালভিন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আর নিচে দুইটা স্থিরাঙ্কের পার্থক্য। এখানে ফারেনহাইট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক আর নিচে দুইটা স্থিরাঙ্কের পার্থক্য, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্ক। এখন এখানে এটাকে এইভাবে লেখা যায়, 0 দিয়ে বিয়োগ করলে তো এটাই থাকে, এখানেও 0 দিয়ে বিয়োগ করলে 100 থাকে। আর এখানে এটা বিয়োগ করা যায় না, এটা রেখে দিলাম। আর এখানে বিয়োগ করলে 100 থাকে, এখানে বিয়োগ করলে 180 থাকে, আর এটা চেক বক্স এবং রেখে দিলাম। এখন আমরা একটার সাথে একটা, সেলসিয়াসের সাথে ক্যালভিন, সেলসিয়াসের সাথে ফারেনহাইট, এই সম্পর্কগুলো দেখব এবং এখান থেকে একটা সূত্র তৈরি করব। সূত্রটা দেখুন, সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক। তাহলে আমরা যেটা এখানে গিয়ে এটাকে কোনখান থেকে পেয়েছি, এটা সমান এটা, এটা সমান এটা লিখে, তাহলে এখানে আছে টেম্পারেচার সেলসিয়াস বাই 100, টেম্পারেচার ফারেনহাইট মাইনাস 32 ডিভাইডেড বাই 180। উভয় পক্ষকে যদি 100 দ্বারা আমরা গুণ করি, এখানে যদি 100 দিয়ে গুণ করি, এখানে 100 দিয়ে গুণ, এখানে 100 দিয়ে গুণ, তাহলে 100 কি কাটা যায় উপর নিচে, আর এখানে কাটা গেলে কি হয়, নিচে থেকে 1.8, 100 দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করে দিয়েছি, 100 দিয়ে 1.8। এখন এখানে থাকে 1.8, এখন পয়েন্ট আকারে আমরা লিখতে পারবো না, কীভাবে, এখানে লিখছি 5/9, অর্থাৎ 5/9, এটা গুণ, এইটাকে যদি ভাগ করি তাহলে আমরা 1.8 পাবো। 5/9কে যদি 5কে যদি 9 দ্বারা ভাগ দিই তাহলে 1.8 পাবো, সেইটাকে আমরা এখানে লিখে দিয়েছি, এই 1.8 না লিখে 5/9 লিখে দিচ্ছি। তাহলে কি, টেম্পারেচার সেলসিয়াস সমান 5/9 টেম্পারেচার ফারেনহাইট মাইনাস 32, এটা লেখা যায়। তাহলে যদি আমাদের প্রশ্নে আসে যে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, মানে কোনো প্রশ্ন আসতে পারে যে কোনো ব্যক্তির শরীরের টেম্পারেচার এত ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে কত, তাহলে এখানে আমি ফারেনহাইটের মানটা বসাই দেবো, আর ক্যালকুলেশন করলে আমরা টেম্পারেচার সেলসিয়াসে পেয়ে যাব। আবার আছে কি, সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে সম্পর্ক, এটা গেল সেলসিয়াস ফারেনহাইটের ভিতরে সম্পর্ক, এটা সেলসিয়াস কেলভিনের ভিতরে সম্পর্ক। আমরা এখানে যেটা ছিল, এখানে টেম্পারেচার 100 সমান এটাকে আমরা এখানে লিখলাম, লিখে উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে দিলাম, এটা 100 দিয়ে গুণ, এটা 100 দিয়ে গুণ, তাহলে উপর নিচে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি এটা নিচের জিনিসটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে লেখা যায় টেম্পারেচার সেলসিয়াস সমান টেম্পারেচার কেলভিন মাইনাস 273.15। তাহলে এইটা হচ্ছে আমাদের সূত্র, এটা যে বক্স করে দিছি, এই যে বক্স করে দিছি, এই যে বক্স করা যেটা, এই দুটো কি আমাদের সূত্র। এখন এইটা সমান এইটা সমান এইটা, এটা সমান এটা, তাহলে আমরা লিখতে পারি কি, টেম্পারেচার সমান টেম্পারেচার সেলসিয়াস সমান টেম্পারেচার কেলভিন মাইনাস এটা সমান এটা, মানে মূল সূত্র হচ্ছে এটা। এখন এখান থেকে তুমি এটা সমান এটা, এটার সাথে এটার সম্পর্ক চাইলে এই দুইটা দিয়ে নিয়ে করতে পারো, এটার সাথে এটার সম্পর্ক চাইলে এই দুইটা নিয়ে করতে পারো, এটার সাথে এটার সম্পর্ক চাইলে এই দুইটা নিয়ে করতে পারো, ঠিক আছে। আবার হ্যাঁ, এটার সাথে এটার সম্পর্ক চাইলে এই দুইটা নিয়ে করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যে এখানে বলা আছে কি, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান, মানে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান, কোন তাপমাত্রায় আমাদের সেলসিয়াস স্কেলের মানও যা দিবে ফারেনহাইট স্কেলেও একই মান দিবে, সেটা আমার নির্ণয় করতে হবে। এখন যেহেতু বলছি কি সেলসিয়াস এবং ফারেনহাইট, তাহলে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কের একটা সূত্র ছিল, টেম্পারেচার সেলসিয়াস সমান 5/9 টেম্পারেচার ফারেনহাইট মাইনাস 32। এখন এটা থেকে আমরা কি করব, আমরা অঙ্কটা করব। দেখো এখানে 9 কি ভাগ আছে, তাহলে এটা আর গুণন করতে হবে, এটা নিচে মনে মনে 1 আছে, আর এটা কি উপরের সংখ্যা আর এটা নিচের সংখ্যা, তাহলে উপর নিচে 9 আর এটা গুণ করে দিচ্ছে 90 আর এগুলো কি উপরের সংখ্যা সব 5 টেম্পারেচার ফারেনহাইট মাইনাস 32, কারণ এগুলো নিচে মনে মনে অন আছে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে এগুলো গুণ করে দিই 5 টেম্পারেচার ফারেনহাইট আবার মাইনাস 5 × 32, তাহলে এখানে আমরা এটা পেলাম। এখন খেয়াল করো, এখানে আমরা বলছি কি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট সমান। এখন এটা সেলসিয়াস, এটা ফারেনহাইট, আমরা বলছি কি কোন তাপমাত্রায় এটা সমান, যদি সমান হয়, যেহেতু টিসি সমান টিএফ, যেহেতু সমান বলছে সেহেতু টিসি সমান টিএফ, অর্থাৎ টিসিও যা টিএফও তা। যদি টিসি আর টিএফ একই হয় তাহলে আমরা টিএফের জায়গায় কি লিখতে পারি, টিসি লিখতে পারি, তাহলে এটা 5 TC হয়ে গেল, তাহলে 9 TC 5 TC মাইনাস 60, এখানে সমান এটা মাইনাস 60। এরপরে দেখো এটার পাশে আসলে কি
মাইনাস হয়ে যাবে, তাহলে 9Tc মাইনাস 5Tc সমান -16। এখানে থাকে বিয়োগ করলে 4Tc মাইনাস 16, তাহলে 4 দিয়ে এটা ভাগ করে দেবো, ওই পাশে এগুলো ভাগ হয়ে যাবে, গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করলে কি হয় -40। তাহলে এখান থেকে দেখা যায় যে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই ধরনের মান দেয়। -40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান। আচ্ছা, পরবর্তী উদাহরণে কী আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ক্যালভিন সমান। এখন এটি দেখি সেলসিয়াস এবং ফারেনহাইট, এরপর আসলাম সেলসিয়াস এবং ক্যালভিন। সেলসিয়াসের সাথে সম্পর্ক দুইটা আমরা আগে দেখি, সেলসিয়াস ফারেনহাইট, সেলসিয়াস ক্যালভিন। এখন সেলসিয়াসের সাথে ক্যালভিনের যে সম্পর্ক, সেখানে বলছে কোন তাপমাত্রা এটা সমান। এইটার সমাধান হবে, এটা কখনোই সমান হতে পারে না, ঠিক আছে। সেলসিয়াস এবং ক্যালভিন কখনোই সমান হতে পারে না কোনো টেম্পারেচার। কেন সমান হতে পারে না, আমরা এটা বইতে দেওয়া নেই, তারপর এখানে একটু করাই দিচ্ছি। দেখো, টিসি সমান টিকে মাইনাস 273 মাইনাস 0.15, এটা আমাদের সূত্র, তাই না। এই যে এখানে আমরা সূত্র পেয়েছিলাম কি, টিসি সমান টিকে মাইনাস 273.15, এটা। তাহলে টিসি সমান, এখন আমরা বলছি কি যেহেতু সমান, তাহলে টিসি আর টিকে সমান হবে, তাই না। টিসি হাজার টিকে হতা, তাহলে টিকের পরিবর্তে আমরা টিসি বসাই দিলাম, টিসি মাইনাস 273.15। এখন টিসিটাকে এই পাশে আমি কি মাইনাস হয়ে যাবে, তো মাইনাস, আর এই পাশে যা আছে এটা লিখে দিলাম। এরপরে দেখো এটা বিয়োগ করলে শূন্য হয়ে যায় না। এখন আমার যদি চলকই শূন্য হয়ে যায়, তাহলে আমি সমাধান কীভাবে পাবো। চলক শূন্য হয়ে গেলে কি সমাধান পাওয়া যাবে না, এটা অবাস্তব। এখানে আমার চলক নাই, হ্যাঁ, ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখি চলক এখানে শূন্য হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমার চলক ছিল, এখানে আমার চলক ছিল কত, এখানে বিয়োগ করার পরে 4Tc চলক ছিল, 4 দিয়ে আমি ভাগ করে দিয়েছি, টিসি চলক আমার রয়ে গেছে। কিন্তু এখানে যদি খেয়াল করো, এখানে আমার চলক কি শূন্য হয়ে যেতে, চলক শূন্য হয়ে যাওয়া মানে কি, এই অঙ্কটা অবাস্তব, এভাবে হয় না। সেই জন্য বলছে কি যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ক্যালভিন স্কেল সমান, এটা কখনোই সমান নয়, সেলসিয়াস স্কেল কোন তাপমাত্রায় এসে সমান হয় না। আচ্ছা, এরপরে দেখি কেলভিনের সাথে ফারেনহাইটের সম্পর্ক। কেলভিনের সাথে ফারেনহাইট স্কেল, মানে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান, কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেল সমান, এটা আমার বের করতে হবে। এখন আমরা যে সূত্র যেটা পাইছি, এখানে আমরা তো দেখছি সেলসিয়াস এবং কেলভিনের সম্পর্ক, সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক, কিন্তু এখানে প্রশ্ন বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন সমান। এখন আমরা এখানে লিখছিলাম সব সূত্রগুলো এক জায়গায় এনে লিখছিলাম, টিসি, তারপরে টিকের এটা, তারপরে এটা। এখন আমার চাইছে কি কেলভিন এবং ফারেনহাইটের ভিতরে কোন তাপমাত্রা এটা সমান, তাহলে আমি লিখবো কি এইটা সমান এইটা, কেলভিন এবং ফারেনহাইট চাইছে, তাহলে টিকে মাইনাস 273.15 সমান 5/9, টিএফ মাইনাস 30। তাহলে এইটা আমরা লিখতে পারি, এই সূত্র দিয়ে আমরা করবো। তাহলে টিকে মাইনাস 273.15 সমান 5/9, টিএফ মাইনাস 32। আচ্ছা, এখন এটা কি আর গুণ করে দিতে, তাহলে এটা নিচে আছে, এটা উপরে আছে, আর গুণ এটার সাথে এটা, আর এগুলো কি উপরের সংখ্যা, এগুলো আছে যে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। এটা আছে যে তোমার এটার নিচে অন আছে, ঠিক আছে, অনের সাথে গুণ হয়, কিন্তু ওই অনের সাথে গুণ হলে যা থাকে তাই। এটার সাথে এটা গুণ হয়ে গেল এই, আর এটার সাথে এটা গুণ অবস্থা রেখে দিলাম 9 দিয়ে, এবার এটা গুণ 9টিকে সাথে এটা গুণ অবস্থা আছে রেখে দিলাম, এটার সাথে এগুলো গুণ করলাম, এটার সাথে এটা গুণ করে রাখছি, এটার সাথে এটা গুণ করে রাখলাম, এটার সাথে এটা গুণ করে রাখলাম, এটার সাথে 9টিকে মাইনাস এটা গুণ করলে 2458.35, আর এটা এখন খেয়াল করো বন্ধুরা, এখানে বলছি আমরা ক্যালভিন এবং ফারেনহাইট স্কেল সমান, তাই না, কোন তাপমাত্রায়, তাহলে কি ক্যালভিন এবং ফারেনহাইট সমান হবে, তাহলে টিকেও যেটা টিএফও তাই, ক্যালভিনও যা ফারেনহাইটও তাই। তাহলে এখানে ফারেনহাইটের জায়গায় আমরা কী লিখবো, ক্যালভিন লিখবো, ঠিক আছে, এটাও যা এটাও তাই। তাহলে আমরা একই ধরনের চলক তৈরি করে নিতে হবে। তাহলে আমরা কী করছি, 5টিকে মাইনাস এটা গুণ করলে 160, 5 এর পাশে আসলে মাইনাস, এবং এটা এই পাশে গেলে কী হবে, প্লাস হবে। এটা বিয়োগ করলে 40কে টেম্পারেচার ক্যালভিন সমান, এটা ক্যালকুলেশন করলে 2298.35, 4 দিয়ে এটা ভাগ করে দিলাম, তাহলে কি এটা পাওয়া গেল। তাহলে 574.59 কেলভিন টেম্পারেচারে আমার কেলভিন স্কেল ফারেনহাইট স্কেল সমান পার্ট দেয়। এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যে টপিক থেকে অনেক সময় টিক চিহ্ন আসে এবং জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রিক ধর্ম বিষয়টা কি, তাপমাত্রিক ধর্ম হচ্ছে যে কোনো পদার্থ, এই পদার্থে
এক টেম্পারেচারের ভিত্তিতে বা তাপমাত্রা পরিবর্তনের ফলে এক এক ধরনের পদার্থ এক এক ধরনের ধর্ম প্রদর্শন করে এবং এই ধর্মগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি বাস্তব জীবনে। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা পড়ি প্রথমে। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা পরিমাপ করা যায় সেটি হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা আমরা এক এক ধরনের তাপমাত্রা দেব, পদার্থে এক এক রকমের পরিবর্তন দেখা যাবে। যেমন কোনো কঠিন বস্তুকে যদি আমরা তাপ দিই, যেমন বরফকে যদি তাপ দিই তাহলে কি সেটা কি পানিতে পরিণত হয়, তারপরে আরও যদি তাপ দিই সেটা বাষ্পে পরিণত হয়। তো এক এক পদার্থের ধর্মের পরিবর্তন, এটা হচ্ছে দুই ধরনের ধর্ম থাকে পদার্থের, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা রাসায়নিক ধর্ম, তাই না? তাহলে দুইটা ধর্মই আমরা কাজে লাগাতে পারি, ভৌত ধর্ম কাজে লাগাতে পারি, রাসায়নিক ধর্ম কাজে লাগাতে পারি। তাহলে এই যে তাপমাত্রা পরিবর্তনের ফলে পদার্থের যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয় এবং এই যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায় সেটাই হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম। এখানে যে পদার্থটাকে ইউজ করি সেটাকে বলে তাপমাত্রিক পদার্থ, আর যে পদার্থ যে ধরনের ধর্ম প্রদর্শন করে সেটাকে বলে তাপমাত্রিক ধর্ম। যেমন পারদ থার্মোমিটারে আমরা পারদ ব্যবহার করি। এখানে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ এবং পারদ যে ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ তাপ প্রয়োগে এর আয়তন বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কি এর তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ কোনো পদার্থকে বলবো আমরা তাপমাত্রিক পদার্থ এবং সে যে ধরনের ধর্ম প্রদর্শন করবে সেটাকে বলবো কি তাপমাত্রিক ধর্ম। এখানে আমরা কিছু উদাহরণ লিখছি, যেমন পারদ থার্মোমিটার, এটার পদার্থ হচ্ছে পারদ এবং ধর্ম প্রদর্শন করে আয়তন প্রসারণ। অ্যালকোহল থার্মোমিটার, 3 ধরনের থার্মোমিটার আছে, এটা পারদ থার্মোমিটার, এটা অ্যালকোহল থার্মোমিটার, এটা গ্যাস থার্মোমিটার। অ্যালকোহল থার্মোমিটারে অ্যালকোহল ব্যবহার করা হয়, এখানে আয়তন প্রসারণ হয়। গ্যাস থার্মোমিটারে গ্যাস ব্যবহার করা হয়, এখানে আয়তন প্রসারণ হয়। এবং বৈদ্যুতিক ভাল্ব বা হিটার, এগুলোয় কী ব্যবহার করা হয়, তামার তার, টাংস্টান ধাতুর তার, ঠিক আছে, এটা হচ্ছে টাংস্টান হয়, টাংস্টান ধাতুর তার, তামার তার, টাংস্টান ধাতুর তার। এই জিনিসগুলো হচ্ছে যে তাপমাত্রিক পদার্থ এবং এর একটা ধর্ম আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে রোধ। যেমন ভাল্বের ভিতরে যে তারটা থাকে সেটা হচ্ছে টাংস্টান তার এবং এটা খুব অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহে এটা খুব দ্রুত গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায়? কারণ এর রোধ বেশি এবং রোধ যার বেশি সে কি খুব দ্রুত গরম হয়। সাধারণত তামার রোধ কম, ধাতুর ভিতরে সোনার রোধ সবচেয়ে কম, ঠিক আছে। সোনা তো ব্যয়বহুল হওয়ার কারণে এটা তো আমরা পরিবাহক হিসাবে ব্যবহার করি। সবচেয়ে উত্তম পরিবাহক হচ্ছে তামার তার। আর সবচেয়ে যে ধাতু আছে সে ধাতুর ভিতরে একটা ধাতু যেটা আছে রোধ সবচেয়ে বেশি, এটা হচ্ছে টাংস্টান ধাতু। এই টাংস্টান ধাতু খুব দ্রুত গরম হয়ে যায় কারণ রোধ বেশি, এটা হচ্ছে তার ধর্ম। রোধ বেশি হলে কি সেটা দ্রুত গরম হয় এবং যত বেশি উত্তপ্ত হবে তত কি বেশি আলো প্রদান করবে। সেজন্য টাংস্টান ধাতু সাধারণত হিটারে, বৈদ্যুতিক ভাল্বে আমরা ব্যবহার করে থাকি। আজকে এই পর্যন্তই বন্ধুরা। যদি এখান থেকে নতুন কিছু শেখো এবং যদি পার্ট ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।